গোঘাটের প্রবীণ ও বর্ষিয়ান তৃণমূল নেতা মনোরঞ্জন পাল গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্য সভাপতি সুব্রত বক্সী সকলেই তাকে নামে চেনেন। সেই মনোরঞ্জন বাবুই এখন দলের মধ্যে বেশ কিছুটা নিষ্ক্রিয় রয়েছেন। সংবাদ সমালিয়ার একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের সেই সমস্ত অভিমান একরাশ ক্ষোভ সহকারে উগরে দিলেন। দলের বর্তমান অবস্থা, নেতাদের আদর্শহীনতা, অপারেশন সিঁদুর, রাজ্যের আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে তিনি অকপটে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন। এখন দেখুন তার সেই সাক্ষাৎকার। আড়ালে আমি যাইনি, আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই থাকি। সামাজিক অনুষ্ঠান, সামাজিক যে জায়গাগুলো, সেই জায়গাতে আমি যাই। বিভিন্ন রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। তবে দলীয় যেসব প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাকে সম্মান দিয়ে ডাকলে যাই, না হলে যাওয়ার আমি নিজেকে প্রয়োজনীয়তা বলে মনে করি। রাজনৈতিক জীবন আপনার কবে থেকে শুরু হয়? আমার রাজনৈতিক জীবন বললে পরে আমি যখন স্কুল লাইফ, আমি স্কুলে ক্লাস 10-এ যখন পড়ি, তখন আমাদের স্কুলের মাস্টারমশাই ছিলেন হেডমাস্টার অনিল বসাক। তা সেই সময় তৎকালীন দিনের যারা ম্যানেজিং কমিটি ছিল তারাই অল ইন অল। সেই সময় আমার গোঘাট হাই স্কুলে এমন কিছু অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, ক্লাস হতো না, মেয়েদের বাথরুম ছিল না, জল হলে পরই ছাদ, সদ্য ছাদ, সেই ছাদে চুইয়ে জল পড়তো। আনুমানিক কত সাল সেটা? 1970। তা সেই সময় আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে 3 দিন অনশন করেছেন। এবং সেই অনশনে প্রশাসনের মাথা নড়ে গেল এবং আমাদের তৎকালীন দিনের গোঘাট হাই স্কুলের সম্পাদক ছিল তারাপদ বোস, নিশাপতি বোসের দাদা, কলকাতায় প্রেস ছিল তার। তো সেই তারাপদ বোস আসতে বাধ্য হয়েছিল এবং সম্মান দিয়ে আলোচনায় বসেছিল, যদিও মনক্ষুণ্ণ হয়েছিল এবং প্রতিকার হয়েছিল। পার্টিশনের ব্যবস্থা হয়েছিল, ছাদে রিপেয়ারিং হয়েছিল, মেয়েদের জন্য আলাদা করে বাথরুম হয়েছিল। সেই আমার রাজনৈতিক জীবন শুরু। এবং তার আমার সেখানে আমার নিজের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। আমাকে ক্লাস থেকে বার করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, বা আমার প্রতি স্কুল না যাওয়ার আদেশ জারি হয়েছিল। তবু যাই হোক, সেই স্কুল থেকে আমার রাজনৈতিক জীবন, গোঘাট হাই স্কুল, তা সেই জায়গা থেকে আমার উঠে আসার জায়গা। তারপর কলেজে ছাত্র পরিষদের নাম লিখই, এবং ছাত্র পরিষদের তৎকালীন দিনে মোহন পাত্র, বিশ্বনাথ মুখার্জি, এদের সঙ্গে নেতৃত্ব দিয়ে আমরা রাজনীতি করেছি ছাত্র পরিষদে। এবং সেটা বড় কথা নয়, বড় কথা তৎকালীন দিনে এসে পায় তো দাপট বিশাল, দিনরাত মারপিট দাঙ্গাদাঙ্গি একটা হতো। তবু আমরা লড়াইয়ের মাধ্যমে থেকে ছাত্র জীবন আমি শেষ করেছি। এবং কত সালে তৃণমূল থেকে জয়েন করলেন আপনি? তৃণমূলের জয়েন তো 1998 সালে আমার হাত ধরে, আমি যে আমাকে অজিত পাঁজা আমাকে গোঘাটের দায়িত্ব দিয়েছিল। আমাকে ধর্মতলা কি বলে গান্ধী মূর্তি পাদদেশে একটা মিটিং ছিল, সেই মিটিং এ আমাদেরকে ডাকা হয়েছিল। ডেকে
আরামবাগে তৎকালীন দিনে আরামবাগে দায়িত্ব দিয়েছিল আকবর আলী। হ্যাঁ, আমার গোহাটের দায়িত্ব দিয়েছিল, পুরো 1-2 গোহাটের দায়িত্ব দিয়েছিল আমাকে। এইরকম বিভিন্ন জায়গায় অজিত পাঞ্জা তখন সেই দল গঠন হয়ে কিছুদিন গেছে, হয়তো কিছুই নয়, হয়তো 4-5 মাস এইরকম হয়েছে। তারপরে ডেকে আমাদেরকে সাংগঠনিক দায়িত্ব আমাদেরকে দিয়েছিল, এবং সেইটা করতে করতে আজকে 2018 সাল পর্যন্ত আমি ব্লক সভাপতি। এবং শুধু ব্লক সভাপতি বললে ভুল হবে, এবং আমি 2টো পঞ্চায়েত জিতিয়েছি। মানুষকে প্রথম আমি জিতিয়েছি, এবং মানুষ তো বাইরের ছেলে, এবং তাকে পারফরমেন্সে তো মানুষ মজুমদার মানুষ মজুমদার 2018 তাকে বাড়ি বাড়ি ঘুরিয়ে চিনিয়েছি। আমার একটা আজকেও বলি দাঁড়িয়ে, আমার যেটা প্লাস পয়েন্ট, আমার ব্লকের 100টার মতো মৌজা, 99টা মনে হচ্ছে, 99টার মতো মৌজা গোহাট 1 ব্লকে। 99টা মৌজার একটা মৌজা হচ্ছে জনবসতি শূন্য। 98টা মৌজার কোন মৌজা ছিল জনবসতি শূন্য? জানকী বল্লভপুর, জনবসতি নাই, শুধু ফাঁকা মাঠ। বিগত দিনে জনবসতি ছিল, এখন নাই সেখানে। তা সেই বাদ দিয়ে 98টা যে জায়গা মৌজা, এই মৌজার, এটাই আমার বাবা স্বাধীনতা সংগ্রামী রামরেন্দু পালের আশীর্বাদ, আমার মা দীর্ঘদিনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম পতাকা যার হদ্দেরে গোঘাটে উঠেছিল। আপনার মা? আমার মা নাম সখীপ্রিয়া পাল। তা সেই তাদের আশীর্বাদে আজকেও যে কোনো মৌজায় আমি যদি দাঁড়াই, তাহলে মানুষ, পুরোনো দিনে যারা লোক, তারা এক কথায় উঠে অন্তত আসবে, অন্তত একবার করে দেখা করার জন্য জায়গাটা তৈরি মানে আছে। এইটা এখনো আছে, আপনি খোঁজ নেন। যে সময় আপনি তৃণমূল সঙ্গে যুক্ত হলেন 98 সাল, ধর্মতলায় যেটা বললেন, তো সেই সময় আপনার সমসাময়িক এই গোঘাট 1 নম্বর বা 2 নম্বরের আর কোন কোন নেতৃত্বে উঠে এসেছিলেন? কোনো নেতৃত্বই তখন থাকেনি, মানে পুরো গোঘাটের মধ্যে আপনি একাই। এবং তখন আমি এই গোঘাটের কিছু ছেলে, যেমন জয়দেব রায়, আর তখন জয়দেব চ্যাটার্জি, আর রঘুবাটি, ওরা বিভিন্ন লোকের ব্যবসা করতো। এবারে আমাকে দেখে যেহেতু হয়েছে, তারা যেহেতু বামপন্থ বিরোধী, তারা এসে আমার কাছে যুক্ত। প্রথম থানাগড়ায় একটা পুরো দোকানে, ওটা দোকানটায় কিছু থাকে না, সেখানে ওই একটা পতাকা গেড়ে দিয়ে সেখানটাই বসতো। তারপরে দু চারজন আমার সঙ্গী ছিল, দু একজন, তারা এখানে থাকতো। তো বছরে ওই 98 সালে 15ই আগস্ট, খুব স্মরণীয় দিন। 15ই আগস্ট আমরা পতাকা তুলব। ওদের 15ই আগস্ট জাতীয় পতাকা তোলা তো এমন কিছু ব্যাপার নাই, ওইটাকে ইস্যু করে যে আমার পতাকাটার ওইখানে থাকবে। আমরা রাত্রির দিকে বাঁশ ফাঁস কেটে লুকিয়ে রেখে এসে সেইখানে পুলিশকে খবর দেওয়া হলো। তৎকালীন দিনে বড়বাবু, আমার ঠিক নামটা মনে নেই, তা সে এসে আমাকে পরামর্শ দিলে, দেখো তোমাকে পতাকা তো তুলতে দেবে না এরা, তাহলে কি হবে? আমি বললো, আমার তো স্বাধীনতা সংগ্রামীর আমার লোক, আমার মা আছে, সেও তো পেনশনভুক্ত, এবং সে
স্বাধীনতা সংগ্রামী অংশীদার বলে এইটা যদি আপনি করতে পারেন আমি পূর্ণ সহযোগিতা করব। তা তখন বাঁশ কেটে বাঁশ গাড়া হয়ে গেছে, জয়দেব রায় আর আমি, গোহাটের জয়দেব রায় আর আমি দুজন মাকে নিয়ে চলে গেল। তখন আমার ভাঙা একটা M80 ঘোরাফেরা করি। M80 ইতিহাস বললে হবে, মদন মেহতাকে নিয়ে ঘুরেছি। তৎকালীন দিনে MLA মদন মেহতা কংগ্রেসি MLA ছিল। মানে সেই মদন মেহতার আজ মারা গেছে। তা এবারে মাকে নিজে হাজির হলো, বাঁশ ফাঁস গাড়া রয়েছে, কেউ অত ভাবতেই পারেনি যে আমরা পতাকা তুলতে পারি। তাই বছরে ঘটনা একটা ঘটেছিল, তখন তৃণমূল আর বিজেপির একটা জয়েন্ট একটা জায়গা তৈরি হচ্ছিল। তো সেই সময় ব্যাপারটা ঘটলো যে ওইখানে আমরা বাঁশ ফাঁস লিজিয়ে পতাকা বেঁধে তুলতে যাবো। বছরে তারক বিশ্বাসের ভাই, আরো 2-4 জন CPM এর মারকুট, যাদিকে দেখলে পরে লোকে আতঙ্ক হয়ে ঘর ঢুকে পড়তো। যারা গোঘাটের ওই যে মানে কামারদের মার্ডার কেসে সব আসামি, তারা একবারে চারদিকে মিলে এসে আমাকে ঘিরে ফেলবে। তা তবে জয়দেব রায় আমাকে সাহস জুগিয়েছিল, বললে তুমি পতাকা ছাড়বে না, আর গায়ে যদি ঘা দেয় মাকে দেখ, মা পতাকা তুলুক, তুমি দড়ি ধরে থাকো। তা মাও ভয়ে, তখন তো সেইরকম সিচুয়েশনে মা ভয়ে কাঁপছে। বিশু বিশ্বাস, তারক বিশ্বাসের ভাই, একটা আদলা ইট নিয়ে এই মারবে সঙ্গে সঙ্গে বড় ফোর্স নিয়ে এসে 4 জন, তখন তো ফোর্স নেই, ওই 3-4 জন সিভিক লয়, তখন ওই তার লোকজন নিয়ে এসে বললে এই কি করছো, জাতীয় পতাকা প্রত্যেকের তোলার অধিকার আছে, তুমি একদম ওইখানে হস্তক্ষেপ করো, তাহলে আমি আইন ইয়ে করতে বাধ্য হবো। আমি ভাস্করকে এখনই বলছি, আমি স্বপনকে এখনই বলছি, এটা তোমার অন্যায়, এটা করা যাবে না। বলতে ওরা যে পাশে সাইড হলো, সাইড হতে আমরা পতাকা তুলে 3 জনে ফুল টুল দিয়ে সেই বেরিয়ে এলো। সেই এবং তৃণমূল কংগ্রেসের সেই প্রথম জাতীয় পতাকা 1998 সালে উঠল। এইটা আমার মানে রাজনৈতিক জীবনে একটা স্মরণীয় ঘটনা। শেষবারে যে পঞ্চায়েত ইলেকশন হলো, তাতে আপনি টিকিট পাননি, উড়ছিয়ান আপনি নেতা, যে জায়গায় জেতা যায় সেই জায়গায় তারপরেই আপনাকে জিতিয়ে আনা, এ নিয়ে কোনো মনে দুঃখ বা ক্ষোভ আছে? দেখো, খুব দুঃখ ব্যাপারটা অন্য। আমি দলটাকে তৈরি করেছি, আমি 2বার পঞ্চায়েত জিতিয়েছি, আমি বিধানসভা জিতিয়েছি, আমার উপরে অনেকেই উৎপীড়ন করেছে। আমাকে ওই জায়গা থেকে ভাবলে যে এইরকম সব লোক নিয়ে বা এইরকম এরা এদিকে নিয়ে কিছু করা যাবে, তা সে তার নিজস্ব ছেলেদিকে দিয়ে আমাকে পঞ্চায়েত সমিতি থেকে নামিয়ে দেবে। এইরকম ঘটনাও তো আমার জীবনে ঘটেছে, এবং আমাকে পঞ্চায়েত সমিতিকে হেনস্থা করা হয়েছে। আমার যারা সঙ্গী ছিল, শ্যামলী সহ যারা ছিল, তাদেরকেও হেনস্থা করা হয়েছে এবং কেসও হয়েছে। তা এই জায়গাগুলো, ঘটনাগুলো ঘটেছে। এই প্রসঙ্গে বলি, আপনারই বলতে হয়, আপনারই দলের শাসনকালে আপনি সেখানে পদাধিকার ব্যক্তি, ওই অবস্থায় আপনি হেনস্থা হয়েছেন। এইরকম এত নক্কারজনক ঘটনা কি বামফ্রন্ট আমলে হয়েছিল? দেখো, আমি বামপন্থীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াইয়ের আমি একজন সাক্ষী। তখন লড়াইটা সাধারণত চমকাইতলা থেকে আরম্ভ করে বড়াসর ওই ধার থেকে লড়াইটা আরম্ভ হতো, এবং তার সাক্ষীও আমরা, সঙ্গীও আমরা। তৎকালীন দিনে লড়াইটা চলে এলো শ্যামবাজার অঞ্চল পেরিয়ে কামারপুকুর অঞ্চলে গা পর্যন্ত।
খাবারপুকুর অঞ্চলে তখন আমি একজনকে সঙ্গী পেনু, মুক্তারাম গোস্বামী, খামারপুর কলেজের প্রফেসর। তিনি আমার সঙ্গে বললে আমি জয়েন করব। তাকে সম্মান দিয়ে লিজিয়ে কলকাতায় তাকে চেয়ারম্যান করলো, আমি কনভেনার হল। সে বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় লোক, তাকে সেই জায়গাটা দিয়ে দুটো ব্লকের করলো। তা সেই জায়গায় তৎকালীন দিনে আমরা কেন কামারপুকুর এবং কামারপুকুর ফেরুতদিনই লড়াইটা, আমার বাড়িতে আমারই দলের লোকেরা বন্দুক নিয়ে সেই দিনই হয়তো আমার আমার পরিসমাপ্তি ঘটতো। মানে যদি আমি বাড়িতে থাকতো ওই দিনই হয়তো মার্ডার আমাকে করে দিত আমার দলের লোকেরাই। কিন্তু আমি বালি দেয়ানগঞ্জে একটা প্রোগ্রামে ছিল বলে ওরা বুঝতে পারেনি, এসে বাড়িতে মাকে শাসিয়ে একবার অস্থির। এবং সঙ্গে সঙ্গে আমি বড়বাবুর সঙ্গে কনসাল্ট করি, বড়বাবু দিকে ট্রেনিং দেয়। যেমন রাজনৈতিক দলে যেমন হয়, বিরোধী দল হলে তার কেসকাবাড়ি হ্যাংটা হতো। সেটা তখন তো আপনি বিরোধী দলে ছিলেন, আপনার উপর আক্রমণ হয়েছে, কিন্তু এটা আপনাদের শাসনকালে আপনি ওই দলের সঙ্গে আছেন, সেই অবস্থায় বিডিও অফিসে আপনাকে হেনস্থা, এটা কতটা বেদনাদায়ক? না, বেদনাদায়ক তো ছিলই। তারপরে আমার দলে কর্মীরাই বললে আমরা আছি, তুমি বিডিও অফিস যাবে। এবং আমাকে বক্সিদা সঙ্গে সঙ্গে ফোন করে বলে, সুব্রত বক্সি, এবং আমার সবচেয়ে বড় পাওনা সুব্রত বক্সি, মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কি বলে আমার শোভনদেব চট্টোপাধ্যায়, এরা বাই নেম এবং আমাকে মৌখিকভাবে আমাকে চেনে, জানে, এবং আমার সঙ্গে পরিচিতির একটা জায়গা আছে। এই কিছুদিন আগে আমি বক্সিদাকে ফোন করেছিলাম, বক্সিদার শরীর খারাপ, খোঁজ খবর নিচ্ছিল। বক্সিদা বলল যে আমি ভালো আছি, তুই সময় করে যে কোনো দিন আসবি। আরে তোর তো আমার কাছে অবারিততা। শেষবার ইলেকশনে আপনি যে টিকিট যে পেলেন না, এই ক্ষোভের কথা বা দুঃখের কথা দলীয় স্তরে আপনার উপর নেতৃত্ব কাউকে জানিয়েছিলেন? সে এক বিষয়, আমি কাকে জানাবো? যারা করছে, যারা এই জায়গায় যারা পৃষ্ঠপোষক, যাদের হাত দেওয়া হয়, যাদের ভেকে চলছে। আমি হঠাৎ আমার নিজস্ব পার্টি অফিস, কাঁঠালি পার্টি অফিসে বসে আছি, হঠাৎ দেখলো একটা জেলা থেকে একটা লিস্ট বেরিয়েছে। সেই লিস্টে আমার বৌমা গ্র্যাজুয়েশন পাস এবং আমার এই বুথে যার মহিলা অন্তর্ভুক্ত, তার নামটা আছে। আমি কে দিয়েছি, কিভাবে হয়েছে সেটা তো বুঝতে পারছি না। তা আমি রামেন্দুকে সঙ্গে সঙ্গে ফোন করি যে দাদা, এইরকম এই একটা লিস্ট বেরিয়েছে জেলা থেকে, বলে এটা কি ফাইনাল বা এইটাই ঠিক? বলে হ্যাঁ, জেলা থেকে বেরিয়েছে, এটা তো ঠিক। বলে তবুও তুই একবার বিজয়ের সঙ্গে কথা বল। বিজয় তখন ব্লক সভাপতি। আমি বললাম আমি বিজয়ের সঙ্গে কেন কথা বলবো, তোমার ওখান থেকে লিস্ট বেরিয়েছে, আবার বিজয়ের সঙ্গে কথা বলবো না, পর না, অসুবিধা কি আছে? যাই হোক, বিজয়কে ফোন করলো, বলবে কেন বলুন তো? আপনি কেন আর প্রশ্ন না, আমি জানতে চাচ্ছি এইটা ঠিক না বেঠিক। তারপর বললে আমি 5 মিনিট বাদ দিয়ে বলছি। ওরা এবার লিস্ট খুলে দেখেছে আমার বৌমার নাম আছে। বললে না, এটা কিছুটা ঠিক, কিছুটা ফেক এর মধ্যে ঢুকে গেছে। আমি বললাম লিস্ট আছে জেলা থেকে বেরোচ্ছে, তার মধ্যে আবার ফেক? তারপর আমি রামেন্দুকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি বললাম যে কি ব্যাপার, তোমার সভাপতি বলছে এটা নাকি ফেক।
আমি কথা বলছি বলে ফোনটা রেখে দিই। তারপর তাকে 10 বার ফোন করেছি, সে আর ফোনটা তুললেন না। আর বিজয় থেকে আরম্ভ করে এরা সব সুইচ অফ করে দিলেন। এই বর্তমান অবস্থা। পরে আমি তৎকালীন দিনের ওসি যে ছিল শৈলেন্দ্র উপাধ্যায়, যার হাত ধরে পঞ্চায়েত গুলো আজ তৃণমূল কংগ্রেসের রমরমা। হ্যাঁ, তা তাকে বললুম যে দাদা, দলটাকে জিতিয়ে দিয়ে গেলেন, কিন্তু দলটার সঙ্গে আবার জুতিও দিয়ে গেলেন। হ্যাঁ, কেন? মনদা, বুঝতেই তো পারছো আমি দলের একজন ভিত্ত, আমাকে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য দেয়া হয়েছে, আমার সব ঠিক রাখার দেয়া হয়েছে। তা আপনি কি প্রধান ঠিক করে দেবেন? হ্যাঁ, আপনি প্রধান ঠিক করে দেবেন? একজন প্রধানের সমর্থনে 18টা মেম্বারের 7 জন, হ্যাঁ, বাকি 18টা মেম্বারের বাকিগুলো সব বিপক্ষে, যে অন্য একজন ভালো ছেলেকে করাও। সেইখানে 7 জনের মতামতটাকে সামনে রেখে আপনি চাপ সৃষ্টি করে এটা করছেন, এটা তো ঠিক নয়। হ্যাঁ, এর জন্য কিন্তু দলকে ভুগতে হবে। হ্যাঁ, আপনি চলে যাবেন। তারপর সে চলে গেল। এখনো মাঝে মাঝে কথা হয়। হ্যাঁ, সে দুঃখ করে বলে, কি বলবো, এগুলো এখন তো কালচারে দাঁড়িয়ে গেছে, দেখো পরপর সুধরে নেবে। কিন্তু দলের এখন যে মিটিং মিছিল হয়, তো বর্তমানে যে আমাদের যে সমস্ত জায়গায় পার্টির কর্মকাণ্ড চলছে, তো সেখান থেকে আপনি গুরুত্ব পান বা সম্মান পান এখনো? না না, আমাকে তো ডাকেই না। এই রামেন্দ্র এলো, ওই আমি ফেসবুক আর ইয়েতে দেখলাম আমাদের এই যাদের বিরুদ্ধে আর কি বলবো, সবাই আমার শিষ্য, আমার হাত ধরিয়ে দিয়েছে। ওই সঞ্জিত পাখিরাকে ও একটা সেলাই মেশিন নিয়ে বসছিল, আমি বললাম যে ওইটাও কর। হ্যাঁ, তার সঙ্গে তুই আয়, তবুও তো মাসে তো 5,000 টাকা পাবি। হ্যাঁ, তোকে একটা কর্মাধ্যক্ষ করে দেবো, তুই দলটাও দেখ, ওইখানটা বড্ড ডিস্টার্ব। হ্যাঁ, তাহলে তুই একটু দলটাও কর আর ওই তোর কাজটাও কর। তা সে আজকে ব্লক সভাপতি। দলের থেকে এই দূরত্বটা আপনার কি কারণে তৈরি হয়ে যাচ্ছে, কারণটা? আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমার রাজনৈতিক সংস্কৃতি, আমি খুব উচ্চশিক্ষিত নই, কলেজটা কোনো রকমের গণ্ডিতে পেরিয়ে, তা সেই গণ্ডিতে আমি এমএ পাস লই। আমি বিরাট এক জ্ঞানী, একবারে প্রাজ্ঞ নই, কিন্তু আমার 25টা উচ্চ মাধ্যমিক, 10টা মাধ্যমিক, আমার 12 থেকে 14টা আমার যে মানে মাদ্রাসা থেকে যে এই যে শিক্ষাঙ্গন, প্লাস 62 এবং 63 দুটো সার্কেলের স্কুল, প্রতিটা স্কুলের হেডমাস্টার এবং প্রতিটা স্কুলের শিক্ষক মণ্ডলী আমাকে চেনে, জানে। এবং এমন কোনো অনুষ্ঠান আমার মানে যতদিন পঞ্চায়েত সমিতি পদে ছিল, এমন কোনো অনুষ্ঠান থাকেনি যে অনুষ্ঠানে আমাকে বাদ দিয়ে হয়েছে। এইটা আমার একটা বড় পাওনা। কিন্তু আমি এক কথায় বলবো, আমি বিরাট শিক্ষিত, বিরাট প্রাজ্ঞ, বিরাট লেকচার দিয়ে ইয়ে করবো, কিন্তু নেই। আমার ভালোবাসা, হ্যাঁ, বাচ্চা ছেলে আমি প্রতিটা স্কুলে, হ্যাঁ, সব জায়গায়, হ্যাঁ, আমার যদি আজকে যে জায়গাগুলো ফাঁক ছিল, তাদের সঙ্গে মেশা কিভাবে করতে হবে, তুমি আজকে চলো আমার গ্রামে দুটো স্কুলের কোনো অ্যালটমেন্ট নাই, সেখান থেকে গ্রাম পাশাপাশি সবারই কাছ থেকে ও নিজে উদ্যোগে
আমি সেই স্কুলগুলোকে সাজিয়েছি, আমি সেই স্কুলের পঠন পাঠনের জায়গাগুলো আমি অযাচিতভাবে নিজে যে জায়গাগুলো করেছি, আমাকে সম্মানের একটা জায়গায় সেখানে করে, এটাই তো আমার পাওনা। হ্যাঁ, এবং আজও আমার এসআই থেকে আরম্ভ করে, ডিআই থেকে আরম্ভ করে, বিডিও থেকে আরম্ভ করে একটা সম্মানের জায়গায় আমাকে রেখেছে। আপনার এলাকায় যে সমস্ত পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে এখন নিয়মিত যান? না, যাইনি এই কারণে, দেখো আমার তৈরি পার্টি অফিস, আমি দেখতে পাচ্ছি রাত্রি 8:30 থেকে মদের পর আছে। এই জায়গায়, হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে, ভালো মন্দ সবাইকে নিয়ে করতে হবে। হ্যাঁ, সেইখানে সৎ থাকবে, অসৎ থাকবে, হ্যাঁ, কর্মঠ মানুষ থাকবে, মদ্যপ মানুষও থাকবে। আমি যদি কর্মঠ মানুষ হয়ে মদ্যপ মানুষকে আমি আমার গ্রিপে না আনতে পারি, একটা মদ্যপ মানুষ যদি আমাকে সেই গ্রিপে নিয়ে চলে যায়, তাহলে অধঃপতনে একটা জায়গা না উন্নয়নের একটা জায়গা। এই জায়গায় আমার ঠিক সংস্কৃতির সঙ্গে মিলে নেই বলে আমি নিজেকে একটু সরিয়ে নিই। যাওয়ার অধিকার আছে। এই যে সেদিনে মিতালি নিজে ফোন করেছিল, মিতালির লোক দিয়ে ফোন করেছিল, প্লাস আমার পাশাপাশি অনেকেই ফোন করাতে মিতালি যে প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে গেছিল, যে দেখনু আমারই তৈরি পার্টি অফিস। হ্যাঁ, সেইখানে পুরো কি জানো, তুমি আজকে গেলেও দেখতে পাবে কি। আর তারপর আমি বলেছিল, আমার পরিষ্কার হয়েছে কি না জানি, পার্থিয়াম গাছেতে গোটা অফিসটা ঘিরে। তাহলে কি এত যে পার্টি অফিসটা খোলা হচ্ছে, এত মানুষে বয়স্ক থেকে আরম্ভ করে সব মানুষ পার্টি অফিসে যাতায়াত করছে, তাহলে সেইখানে পার্থেনিয়াম গাছে ঘিরে থাকবে পার্টি অফিস, কেউ পরিষ্কার নাই। এই জায়গাটা ঠিক আমার কাছে যেমন একটা অস্বস্তিকর। 2026 বিধানসভা নির্বাচন, কি মনে করেন দলের স্বার্থে আপনাকে আবার কাছে টানবে, বা যদি কাছে টানতে চায় আপনি নামবেন? গত লোকসভা নির্বাচনে তখন আমাদের কোনো পদ নেই, হঠাৎ বক্সিরা একবারে ডাইরেক্ট নিজে আমাকে ফোন করে, মনোরঞ্জন তুমি কেমন আছো? বল, তুমি আছি দাদা, আমি আর দায়ী মুক্ত কর্মবীর। বললে কেন? নিজের স্বচ্ছন্দে আমি ঘুরি, বিকাল হলে রামকৃষ্ণদেব মঠে যে গান বাজনা শুনি, আবার যখন মন যায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অযাচিত ভাবে যে ঢুকে পড়ি। হ্যাঁ, কেউ ডাকুক না ডাকুক, দর্শক আসনেও বসলো, আবার ডাকলে পরে একবার যে সাইডে বসলো, এরকম করে চলে যাচ্ছে। না, তোমাকে একটা কথা বলবো, আমরা জানি তোমার এখনো বহু অনুগামী আছে, যারা মনে করে তুমি বেরোলে পারি তারা বেরোবে। তাই তোমাকে আমি ব্যক্তিগত এবং দলের তরফ থেকে বলছি যে আমি আরামবাগে অমুক দিনে যাব, অতি অবশ্যই তুমি থাকবে। কারণ দেখো দাদা, আমি ব্যক্তিগতভাবে তোমাকে, দিদিকে আর মুকুল রায়, এই তিনজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, এবং আমাদের সঙ্গে আমি বলে হ্যাঁ রে হ্যাঁ, ওসব বলতে হবে না, হ্যাঁ, একসঙ্গে মুড়ি খেনু সেদিনে, আর তুই এইসব গল্প শুনি আমাকে কি করি? হ্যাঁ, তা আমি নিশ্চয়ই যাব। আমার একটু যেতে দেরি হয়েছে, চলে এসছে আগে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোথা মনোরঞ্জন আসে না। হ্যাঁ, তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে বসে আমার হাতটা ধরে বলছে, মনোরঞ্জন, আজ 15টা দিন আর আছে, হারবে জিতবে আমি জানি, কিন্তু কথাটা হচ্ছে তোকে নামতে হবে।
এটাই তো বড় প্রশ্নে ফেলে দিলে। তা এবারে হ্যাঁ, তুমি যখন বলছো আমি চেষ্টা করব সবাইকে নিয়ে একবার বসে নিশ্চয়ই অন্তত চেটাই বসবো, আর যতটা পারি করার আমি চেষ্টা একটা করব। তা করে আমি মনে করি এবং স্বীকারও করে যে 16 থেকে 20 হাজার ভোটে গোঘাট 1 মাইনাসে যাচ্ছিল, সেটা 6 হাজারে নেমেছিল। এটাও একটা বড় পাওনা। 1 মাস কি 2 মাস আগে যদি একটা দায়িত্ব এবং সম্মান দিত, তাহলে গোঘাট এই 5,000 ভোটে হার, এই বদনামটা কিন্তু থাকতো না। এখনো সিপিএম নয়, কংগ্রেস তো আমার দলে ঢুকে গেছে, আর 2-4 জন যারা আছে তারা এই পদটার জন্য আছে। হ্যাঁ, আর যারা বিজেপির অস্তিত্ব সেই নেই। কিছু ভোটের সময় পয়সা আছে, পয়সা ভাগাভাগির জন্য তারা আসে। প্র্যাকটিক্যালি দল করতে গেলে দলের যদি গ্রহণযোগ্যতার একটা জায়গায় দলটাকে ভালোবাসতে হবে, দলটাকে আগে নিজের দল বলে। আজকে তুমি চিন্তা করো তো, তুমি ভাবো আজ বামফ্রন্ট চলে গেছে, কিন্তু আমি তোমাকে গোঘাটে 10 থেকে 20টা হ্যাঁ এই শিডিউল কাস্টের পাড়ায় লিখে হাজির করে দেবো। তারা এখনো বলে সিপিএমটা আমার দল। তো তৃণমূল আজকে আজকে 15 বছর হতে গেল, দলটা একটা পাড়াকে, একটা জায়গাকে করতে পেরেছে আমার দল। কাদের ব্যর্থতা? নেতাদের ব্যর্থতা, দিদির ব্যর্থতা নয়। আজকে আমি অভিষেকের স্পিচগুলো পড়ি, অভিষেকের স্পিচগুলো দেখি, অনেক বেশি স্বাবলম্বী, অনেক বেশি তার একটা নেতৃত্ব সুলভ বা বাচনভঙ্গি একটা জায়গায় এসছে। আরে আমি যখন কালীঘাটে গেছি তখন ওই বল ছড়া নিয়ে বাচ্চা ছেলে ঘুরছে, বল ছড়া নিয়ে ওকে দেখেছি যে চেঁচামেচি করতে ঘর থেকে, এই ঘর ঢোক। ওদের তো ঘরটা তো একদম তো সেই একটা নদী হলে খালের গঙ্গা খাল, আদি গঙ্গা খালের গায়ে। সেই খালে যাতে জল না পড়ে যায়, তখন তো নোংরা জল না পড়ে যায়, তখন সেই জায়গায় ঘর থেকে চিৎকার চেঁচামেচি আমাদের তো চোখের সামনে ঘটেছে। 2026 বিধানসভা নির্বাচনে গোঘাটে তৃণমূলকে জিততে হলে কি কি রণকৌশল নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমূল পরিবর্তন দরকার, এক। দ্বিতীয়ত, যারা বর্তমান যাদিকে দেখলে মানুষ ঘৃণা করে তাদেরকে বাদ দিয়ে দিতে বলছি, তাদেরকে সাইডে রাখো। গ্রহণযোগ্য যারা নেতৃত্ব, মানুষ যাকে বলবে যে হ্যাঁ এই লোকটা কিছুটাও সততা আছে। দেখো, সততা দিয়ে দল করা যায়নি, সততা দিয়ে রাজনীতি হবে না। আজকে সে আঙিনায় নাই, সে আঙিনায় নরেন্দ্র মোদীও শেষ করে দিয়েছে, বামফ্রন্টই শেষ করে দিয়েছিল। বামফ্রন্ট থেকে আজকে যে জায়গায় যত দলই হোক সেই জায়গায় আজকে আছে। আজকে গ্রহণযোগ্যতা ভিত্তিক মানুষকে যদি দায়িত্ব সহকারে নিয়ে আসে, আজকের দিনে দাঁড়িয়ে গোঘাট মানুষ 30-এর উপরে ভোটে জিতেছিল, এখনো 30 থেকে 40 হাজার ভোটে তৃণমূল প্রার্থী জিতবে, যদি উপযুক্ত মূল্যায়ন, উপযুক্ত ভাবে জায়গাগুলো সঠিক জায়গায় আনা হয়। আদি বনাম নব্য, গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলো কি দলের মধ্যে এখনো আছে বলে আপনি মনে করেন? চিরকাল ক্ষমতার লড়াই এ তো থাকবেই,
তার কারণ শোনো, রাজনৈতিক দলটাই করে খায় রাজনীতি। আজকে তুমি চিন্তা করো, আজকে 42টা 47টা জল প্রকল্প গোঘাট ওয়ান আমি নিজে ঘুরে ঘুরে আমার নিজস্ব উদ্যোগে, কেউ বলতে পারবে না এটা আমি অন্যকে উল্লেখ করেছি, আমার সঙ্গে আমি অনেককে সহযোগিতায় নিয়েছি। হ্যাঁ, সেখানে যে যার এরিয়া সেই এরিয়ার ভিত্তিতে করেছি। হ্যাঁ, মানুষকে নিয়ে, ছেলেদিকে নিয়ে, তখন আমার সঙ্গে নারায়ণ ছিল, আমার সঙ্গে আমার সঙ্গে ইয়ে ছিল, কি বলে, প্রদীপ ছিল, আমার সঙ্গে আরো যারা অনেক আমার পাশাপাশি ছিল, তারা আমার কথা শুনেছে, আমার সঙ্গে গেছে, প্রজেক্টগুলো ঠিক হয়েছে এবং করেছি। আজকে সেই প্রজেক্টগুলো স্যাংশন করিয়ে গেছি আমি, সেই প্রজেক্টগুলোকে ল্যান্ড পারফরমেন্স আমি করিয়েছি এবং সেইগুলো প্রজেক্টগুলো এক কথায় বলতে গেলে প্রজেক্টগুলো হচ্ছে জেলা পরিষদে, তারা কন্ট্রাক্টর নিয়োগও করেছে, আরম্ভটা করেছে এই আমি চলে আসার পর পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদি ঘরে ঘরে শুনতে হয় যারা সিপিএম তখনকার দিনে মানুষকে মেরেছে, যারা সিপিএম এর ঘরোয়ানার লোক, তারা হঠাৎ এই দলে ঢুকে পড়ে তারা পাচ্ছে চাকরি, তারা পাচ্ছে দেখভালের দায়িত্ব, তারা পাচ্ছে মস্তানি করার জায়গার ওষুধ, দুঃখ হবে না? আমার নিজের প্রকল্প আমার এই গ্রামে, আমি এই গ্রামে দাঁড়িয়ে আমি নিজস্ব মানুষকে গ্রামের মধ্যে একটা প্রতি জায়গাকে সংস্কার করে গ্রাউন্ড করেছি। আমার এখানে একটা হাই স্কুল, দুটো প্রাইমারি, ছেলেরা খেলবে, খেলার জায়গা নাই, খেলতে যেতে হতো 4 মাইল দূরে, যে হাই পচাখালি পেরিয়ে যে গ্রাউন্ডে, সেই জায়গায় মানুষ সহযোগিতা করেছে। কিন্তু আমি আমার কর্ম দক্ষতা এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে করে ওই জায়গাটা করেছি। সেই জায়গা নিয়ে কেসও করেছি, আজও আমার নামে কেস। হ্যাঁ, কিন্তু আজকে কি 3টে স্কুলের ছেলেরা, গ্রামের ছেলেরা, বয়স্ক লোকেরা সন্ধে হলেই সেই জায়গায় যে হাজির হচ্ছে মেয়েরা, এবং বলতে দ্বিধা নেই, আড়ালে আপনারা তো শুনতে পাই, হ্যাঁ, তারাই বলে এই মনোরঞ্জন করে গেলে বলে যা বসে হাওয়া খাচ্ছি। এইটাই তো আমার পাওনা। ওইখানে একটা জল প্রকল্প করেছি, জল প্রকল্প করেছিল, জল প্রকল্পটা 3বার রিজেক্ট হয়েছিল। আমি হাওড়া ডিভিশনে যে, হ্যাঁ, সেইখানে ডিকে ধরে, হ্যাঁ, এই প্রকল্পটা স্যাংশন করায় পার্টির জন্য অনেক কিছু করেছেন, এলাকার জন্য, এবং সবচেয়ে যে জায়গাটা, সেই জায়গায় এবং আমি লোকের সঙ্গে ঝগড়া করে লাইন জানা থেকে আরম্ভ করে স্পট দেখানা, স্পট ঘেরা, সবই আমি করেছি। এই 4 মাস আগে পর্যন্ত করেছি। হঠাৎ সেখানে কর্মী নিয়োগ হয়ে যাচ্ছে আমার অজান্তে, এবং আমি যাদিকে পছন্দ করিনি তাদের। এটাই হলো দল, এটাই হলো মস্তানে চলে গেছে, হ্যাঁ, তৃণমূলের রাজনৈতিক পরিকাঠামো। তাহলে এই জায়গা কতদিন আমার মতো লোক অফিসে কি করে যাবে? পার্টির জন্য অনেক কিছু করেছেন, নিজের এলাকার জন্য অনেক কিছু করেছেন, নিজের জন্য কি করেছেন, নিজের পরিবারের জন্য কি করেছেন? জাতি একটা জোটাতে পেরেছেন নিজের পরিবারের জন্য? এইটাই হচ্ছে সবচেয়ে সমস্যা, বুঝলে। আজকে ঘরের 2টি ছেলে, 2টি বাইরে থাকে, কোম্পানির চাকরি ফাকরি করে, হ্যাঁ, এবং তারা ওই মানে সময়ময় বেঁচে তো আছি,
বাবার পৈতৃক সম্পত্তিতে এখন আছি, অতএব এখন সরাসরি আঙুল তুলে নে অলিখিত বাবা করে যে আমাদের জন্য কি করেছে, নিজের জন্য কি করেছে, এরপর কি খাবে। ছেলেরা বলে, ছেলেরা বলে, পাশাপাশি প্রতিবেশী বলে, বলে সালা দেখ এত লোক 2 বছর 3 বছর 4 বছরে ঢুকে সালার গাড়ি এই সব করে ফেললে, তার ব্যাংক ব্যালেন্স এত, সালা সুদ করে সংসার চালাচ্ছে, এই লোকটা কি রে, এদের দিয়ে আর চলবে না, এরা ব্যাকডেটেড হয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামীর ছেলে আপনি, তো এই রিসেন্ট যে অপারেশন সিঁদুর হলো, ভারত যে প্রত্যাঘাত আনলো পাকিস্তানের বিরুদ্ধে, তো এই বিষয়টাকে আপনি কেমন চোখে দেখেন? দেখো, বহিঃশত্রুর আক্রমণ এবং এক কথায় বলতে গেলে যে সন্ত্রাসবাদকে মুক্ত করার, দেশীয় সার্বভৌমত্বের বিঘ্নতা রক্ষা করা, এটা আমি একজন সাধারণ নাগরিক হয়ে পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। এক, দ্বিতীয় হচ্ছে আমার, আমি নিজে গর্ব করে বলি, তখন বামফ্রন্ট শাসন, বামফ্রন্টের মেম্বার কাজ করতো মানুষ, তখন তো জব কার্ড থাকেনি, তখন গ্রামের মানুষকে নিয়ে করতে হতো। সরকার কি করতো, মেটেরিয়ালসের পয়সা বিল দেখালে দিয়ে দিত। তৎকালীন দিনে আমার মেম্বার কিন্তু আমার ঘরে এসে, মনোরঞ্জন তোকে কিন্তু বাবু এই কাজটা তুই ছাড়া হবে, আমি এই পুকুরে এই যে পাড়টা দিয়ে এলে, ওই পুকুরে পাড় আমরা নিজস্ব উদ্যোগে গ্রামের মানুষকে নিয়ে করেছি। আমরা তৎকালীন দিনে আমরা গ্রামের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সমস্তটাই নিজেরা শ্রম দিয়ে করেছি। এবং তখন আজকে পার্থেনিয়াম গাছের রাস্তায় ঘেরা যায়নি, একটা লোককেও তুই পাবে যে তখন কিন্তু ডাকলে পরে এসতো যে হ্যাঁ এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। আমাদের যে বর্তমানে বৈদেশিক যে নীতি যেটা চলছে, এই যে আঘাত প্রত্যাঘাত আনা পাকিস্তানের বিরুদ্ধে, তো এই জায়গা থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আপনি কি সফল প্রধানমন্ত্রী বলতে পারেন? দেখো, সফল অসফলের প্রশ্ন নেই, দেশের সার্বভৌমত্ব বিঘ্ন হচ্ছে, এইরকম জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে। বৈদেশিক যে আমাদের নীতি, সেটাও কংগ্রেসের তৈরি করা, সেই নীতিকে সামনে রেখে এগোতে হবে এবং তার জন্য সমস্ত দলমত নির্বিশেষে সেই জায়গায় এককাট্টা হয়ে থাকতে হবে। এটাই হলো আমার কাছে কথা। তবে আমার খুব খারাপ লেগেছে, কিছুদিন আগে নরেন্দ্র মোদী এসেছিল, ওই থেকে সিঁদুর করে একবারে অস্থির কাণ্ড করে দিয়ে চলে গেল। এটা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ভালো লাগেনি। প্রধানমন্ত্রী সে একটা পদমর্যাদার মানুষ, তাকে সম্মান করতে হবে, তার ভুল ত্রুটি থাকতে হবে, মানুষ তো ভুল ত্রুটি থাকতেই পারে, আমি মানুষ, আমার ভুল ত্রুটি নাই, আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অতএব সেইটা বড় কথা লাগে। তবে আমি যেটাকে আমার খুব খারাপ লেগেছে, ওই যুদ্ধ জয় যেমন আমি করেছি, তুমি কে, তোমার ক্যাবিনেট পাস করেছে, বিরোধী দল একটা জায়গায় যে তোমাকে সাপোর্ট করেছে এবং বিরোধী দলের মানুষরাই যে অভিষেক সহ সবাই যে গোটা বিশ্বে তোমার আজকে ভারতের পারফরমেন্স তুলে দিচ্ছে, সেইটার নেতৃত্বে তুমি, তুমি তুমি আমি করেছি, এই জায়গাটা আমি তো ছাড়তে হবে। আমি আর ও আমি, গীতায় দুটো প্রশ্ন আছে,
আমি আর অমি, যখন আমি থেকে অমিতে আমি যখন আসতে পারবো, তখনই আমি কৃষ্ণের বা সৎ একটা স্বর্গালোকের যে পথ, সেই পথের আমি পথিক হতে পারবো। এই যে গীতার বাণী আজকেও সফল, আজকেও জায়গা ঠিক। রাজনীতি, আমি মনে করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতি যদি একজনই করে থাকে, তাহলে সে হচ্ছে মহাভারতের শ্রীকৃষ্ণ। এর উপরে রাজনীতির মানুষ নাই, সে অস্ত্র ধরেনি, সে করেনি, কিন্তু তারই অঙ্গ হেরণে, তারই জায়গায় সেই রকম একজন মানুষের আজকে ব্লকে ব্লকে দরকার, রাজ্যে দরকার, দেশে দরকার। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। চাকরিহারা শিক্ষক, এই বিষয়টা আপনি কেমন চোখে দেখছেন? সরকার কি পারতো না যোগ্য অযোগ্যদের আলাদা করতে? এদের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়ে আপনার কি মতামত? এটা একটা কঠিন প্রশ্ন, এবং কঠিন প্রশ্নের উত্তরটাও খুব সঠিকভাবে দেওয়া কঠিন। তবে তোমাকে একটা কথা বলি, আমার 10টি ছেলে, অসৎ সৎ, আমি ভাগ করে দিলাম 10 জনকে 10টা কাজে। আমার পক্ষে তো সম্ভব নয় সব জায়গায় যে সেই জায়গায় তার খুঁটিনাটি সবকিছু করা। তার মধ্যে কিছু মানুষ ভুল করে একটা জায়গা তৈরি করেছে, তার ফল ভোগ করতে হচ্ছে দলকে। কিন্তু এবারে সরকারে কি হয়েছে, সেই ছেলেকেও ফেলার নয়, আর হচ্ছে যে প্রকৃত কাজের মালিকানা যার, তাকেও ফেলার নয়। এই জায়গাটা থেকে উঠে আসার জন্য আমি মনে করি যে গ্রহণযোগ্য একটা পথ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অনেকগুলো স্পিচ, আমি পড়াশোনা করি, আমি একটু লেখালেখি করি, আমি যাই হোক আমার লেখালেখি তোমাকে একটা প্রসঙ্গে বলি, আমি টুকটাক লিখতে লিখতে হঠাৎ একদিন আমার ইয়ে কি প্রদীপ গঙ্গোপাধ্যায়, লেখে টেকে অনেক, ও আমার খুব স্নেহভাজন লোক, খুব আমাকে সম্মান করে। আরামবাগ হাই স্কুলে হেডমাস্টার, ও আমাকে যথেষ্ট সম্মান করে, দাদা বলতে অজ্ঞান। এইরকম সব লোকের সান্নিধ্যে আমি একটা জায়গায় গেলাম, সেখানে আমাকে বুঝলে একবার ঘরে বসে একবার ঢুকে গেলে হবে, কিছু আমি লেখা দেখি না, আমি দেখছি কি আমি বসে থেকে দেখে 2-3টে প্রোগ্রাম আমি লিখেছি। তো এই একটা লিখেছিল, হঠাৎ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন আমি দেহানগঞ্জ হাই স্কুলের একটি মেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে ভালো একটা রেজাল্ট করেছে, তাকে সম্বর্ধনা দিতে হবে। সম্বর্ধনা দেওয়ার আর কি আছে, তখন তো পঞ্চায়েত সমিতি সেভাবে, আজকে যেমন সম্বর্ধনা জায়গাটা একটা ফ্যাশন হয়ে গেছে, তখন কিন্তু সেই জায়গাটাই ছিলই। দেখা করব, তাকে একটু সান্ত্বনা দেবো, 15টা মিষ্টি নিয়ে গেছি, তাকে একটু খাইয়ে দেবো, এই জায়গা। সে দেখি না, তিরপল ঢাঙানা ঘর, একদম নদীর গায়ে, বস্তি এলাকা, ঘরের ভিতরে আমাদিকে ঘরে বসতে দেওয়ার তো জায়গা নাই, তার সে পাশে সেইখানে আমি কি দেখতে পেলাম, যে লণ্ঠন আর একটি হারকেন, লাইন নাই, লাইট যায়নি। তাই বলুন পড়াশোনা কি করে, বলে কেন লণ্ঠনে, আর যদি যেদিনে তেল দেয়, ওই 3 দিন ও হারকেনে পড়ে, বাকি লণ্ঠন। লণ্ঠনের আলোতে পড়ে সে মাধ্যমিকে সে মানে এমন একটা জায়গা তৈরি করলে, উচ্চ মাধ্যমিকে এমন একটা জায়গা তৈরি করলে
যেটা প্রত্যেকেরই একটা, মানে আমি সেই জন্যই ওইটাকে আমি একটা আর্টিকেলে লিখে ওকে দিয়েছিলাম। ও লিপি পত্রিকায় বার করেছিল, প্রকাশ হয়েছিল। সেই লিপি পত্রিকা দেখে ওই রিসর্টের যে মালিক, ও আমাকে ফোন করে, দাদা একবার আসতে হবে, আমি যাবো ওনার কাছে। তা সে এসে, সে কি সৎ অসৎ আমি এটা বুঝিনি, তাকে আমি চিনিও নি, আমি জানিও নি, কিন্তু সে আমাকে ডেকেছিল, গেছিল দুজনে, যে সে মানে আপ্লুত হয়ে ওর পড়াশোনার সমস্ত খরচা ও তুলে নিয়েছিল, এবং সেই দিনই 50,000 টাকা ওকে নিজের হাতে ধরিয়ে দিয়েছিল। এবং আজকে সে ভালো একটা জায়গায়, হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজে, হ্যাঁ, এবছরই বোধহয় লাস্ট, হ্যাঁ, ভালো সে হোক, ভালো ডাক্তার হোক, এটাই আমার কাছে একটা বড় পাওনা। নিয়মিত খবর টবর তো দেখেন, তো এই কিছুদিনের মধ্যে অনুব্রত মণ্ডলের সঙ্গে পুলিশের যে বাকযুদ্ধ হয়েছে, সেটাকে আপনি কি চোখে দেখেন? দেখো, অনুব্রত মণ্ডলকে আমি ব্যক্তিগত আলাপ নাই, কিন্তু মিটিং এ দেখেছি, এবং অনুব্রত মণ্ডলকে আমি নিজে ফিল করেছি। বীরভূমের মতো জায়গায় অনুব্রত মণ্ডল যেমন ডাক সাইটে হারমাত বলে, আবার ডাক সাইটে, হ্যাঁ, জনহিতকর কাজে একটা জায়গাও বলে। আজকে যে যাই বলুক, আজ যতই কাজল শেখ যত যাই করুক, যতই হোক, আজকে 6 জনে কমিটি করে দিয়েছে, কিন্তু ওই একমাত্র বীরভূমের যে বলে যে সিংহ অনুব্রতই আছে, এবং অনুব্রত যতদিন বাঁচবে আমার দৃঢ় বিশ্বাস দল থেকে ছাড়বে না। ভুল করতে পারে, তার জন্য দরকার হলে এতদিন জেল খেটেছে, আবার 6 মাস কাটবে। হ্যাঁ, ভুল মানুষ করে, তার দাপটে সে হয়তো দলীয় কাজলের সঙ্গে একটা মনের ইয়েতে, কিন্তু এটাও তো ঠিক। আমি কি পারিনি? আমার কাছে আজকে দলের অনেক নেতৃত্বে এমন কিছু নথি আমার কাছে আছে, যেটা দলে ওরা দলে নয় বেরুতে পারবে না। হ্যাঁ, আমার কি কাজ? দলটাকে শেষ করে দেয়া, দলটাকে চরিতার্থ করে দেয়া, দলটাকে আবার শেষ করে দেয়া। হ্যাঁ, আরে ও তো একজন ব্যক্তি, ও তো দল নাই, কিন্তু দলের জায়গাটা আছে, ওর আগে দলটা পড়বে, ওর আগে দলের মুখ পড়বে, ওর আগে দলটা শেষ হবে। এই জায়গাটা ভাবা উচিত ছিল। ঘরোয়া পরিবেশে বসে তাকে সম্মান দেয়া, হ্যাঁ, তাকে তুলে নিয়ে দিদিকে বলতে পারতো এইটা করছে, এইটা হয়েছে, সে উভয়কে ডেকে নিয়ে ওকে ওর কাছে অ্যাপোলজি চাইয়ে চেয়ে পায়ে হাতে ধরে, সে ছোট হলো, হ্যাঁ, তাকে সেই জায়গায় সংশোধন করতে পারতো। কিন্তু দলটাকে আজকে গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে ছোট করাটা, এটা কাজল শেখের ঠিক হয়। আরামবাগকে জেলা করা একটা আরামবাগবাসীর দীর্ঘদিনের দাবি। তো আরামবাগকে জেলা করার বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে? আরামবাগ জেলা করা আজকের দিনে দাবি নয়, এবং দাবিটা উঠেছিল যখন, তখন তার সঙ্গীও আমিও ছিল। আরামবাগ আমরা তৎকালীন দিনে বুদ্ধিজীবী কিছু মানুষ, তারা কিন্তু এই প্রস্তাবটাকে নিয়ে এগোনোর একটা চেষ্টা করেছিল, কিন্তু জেলা করা তো একটা জায়গায় একটা সেন্সিটিভ একটা জায়গা তো, এবং তার জন্য বহু পরিকাঠামোর দরকার, বহু রকম ভাবে বহু তার ক্রাইটেরিয়ার দরকার। সেই ক্রাইটেরিয়া সরকার কতটা মানবে, কতটা করবে,
তার কারণ আমাদেরকে চুঁচুড়া যেতে গেলে তখন 3 ঘন্টা লাগতো, এখনো 2 ঘন্টার উপর লাগে। তো এই যে ব্যয়, এই যে তার পরিশ্রম, এইটাকে তো লাগু করা দরকার। আর একটা দরকার যেটা তখন তো আমি কেন, আমরা তো পড়েছি, আমরা জানি। তৎকালীন দিনে আমরা জাহানাবাদ, তৎকালীন দিনে আরামবাগ, যে জেলার পীঠস্থান, এটা তো ছিল। এবং এইখানে এমন নাই, রামমোহন থেকে আরম্ভ করে, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, রামকৃষ্ণ সারদার একটা মধ্যবর্তী জায়গা, যে জায়গাকে সামনে রেখে মানুষ গ্রহণযোগ্যতার একটা জায়গা আছে। সেইখানে আরামবাগ একটা পীঠস্থান হবে, আরামবাগ একটা প্রশাসনিক ক্ষেত্র হবে, যেটা এক কথায় যত বিতর্ক থাকে, আজকে তো বঙ্কিমচন্দ্রের যে একটা জায়গা, সেই জায়গাটা তো হয়েছে প্রথম। আজকে কথা প্রসঙ্গে বলি, ভাবাদিঘি যে এত কাণ্ড, এত আমরা কিন্তু আন্দোলনটা আমরাই প্রথম আরম্ভ করেছিলাম, যে এইখানে একটা হল স্টেশন হবে, ভাবাদিঘির মানুষ সুরক্ষিত হবে, ভাবাদিঘির চাহিদাটা পূরণ করে আসতে হবে। কিন্তু ওইটাকে বুমেরাং হয়ে গেল, ওইটাকে ভাবাদিঘির কিছু মানুষ এটাকে অন্য ধাতবে নিয়ে চলে গেল। আমি তখন মুকুল রায়কে এনেছিল, মুকুল রায় তৎকালীন দিনের রেলমন্ত্রী। সেই মুকুল রায় এসে আমার পঞ্চায়েত সমিতি আমার টেবিলে বসে ভাবাদিঘির মানুষকে নিয়ে বহু প্রপোজাল দিয়েছিল। তো আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, আজকে 12 থেকে 14 বছর পর যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গাতেই রেল হবে, সেই জায়গাতেই হবে। কিন্তু কিছু মানুষের উচ্ছৃঙ্খল পরিবেশ এবং অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ঈর্ষা, এগুলোকে 12 বছর পেছিয়ে দিল। তখন যদি এক কথায়, এবং অনেক সুযোগ সুবিধাও তারা হারাবে। সুযোগ সুবিধা আমরা পরপর দিয়েছি, তখন এক কথায় যদি বলতো ব্রিজ করে নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে এই দাবিগুলো পূরণ করতে হবে, এক কথায় হয়ে যেত। তার কারণ, এবং শুধু ওদের মুখ থেকে শোনার জন্য মুকুল রায় একদম হা পিত্তেশ হয়ে বসছিল, কিন্তু কিছু মানুষ ওদিকে মুখ খুলতে দিলেন, ওদিকে ওই বলে দিলে যে বুঝিয়ে নিয়ে যাওয়া যাবে না, ওদিকে বলিয়ে দিলে যে এখানটাকে শেষ করে দিলে, ওদিকে বুঝিয়ে দিলে ওরে বীজ করলে যাবে তো তেল পড়বে, তোর পুকুরটাই শেষ হয়ে যাবে। এই যে ভ্রান্ত ধারণা, এই যে ভ্রান্ত ধারণা, এই ধারণাটা আজকে 12 বছর, 10-12 বছর রেলটাকে পেছিয়ে দিল। কিছুই নয় তখন, আমাদের সঙ্গে বিদ্বেষ। আজকে ওই জায়গা করতে যে আমরা ইচ্ছে করলে, আমার যদি দিদি যদি শুধু একবার অঙ্গুলি বলতো যে 5টা দিন চুপ করে থাক, রেল এতদিন ঝমঝম করে গাড়ি ছুটত। যখন লড়াইটা আরম্ভ হলো, আমাদের 5খানা 3খানা মোটর সাইকেল পুড়িয়ে দিলে, আমাদের 2টো ছেলেকে, 3টে ছেলেকে ওই পার্টি অফিসে তারা খিল দিয়ে ফেলেছিল। মেয়েরা যখন, মেয়ে বাহিনীটা যখন এসে তাদেরকে ঘেরাও করে দিয়েছিল, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পার্টি অফিসটাকে পুড়িয়ে দেবে বলে সবকিছু প্রস্তুতি নিয়ে পুলিশ যে তাদেরকে উদ্ধার করে। এই জায়গা যখন তৈরি হয়েছিল, তারপরে কি হলো, তারপরে তো সব তো দেশ ছাড়া হয়ে পালিয়ে গেল। 5 দিন আর কেউ, 6 দিন 8 দিন কেউ ঘর ঢুকে নেই, তখন কাজটা করে দেয়, তখন কাজটা ইজিলি করে দেয়। কিন্তু দিদি বললেন না, গ্রামের সমর্থন ছাড়া
এটা হবে না। আর এটাও ঠিক, আমার রাজনৈতিক জীবনে এবং আমার যেটুকু অভিজ্ঞতা, যেটা ইয়ে, কোনো গ্রামের উন্নয়ন তখনই হবে মানুষ যখন চাইবে। তুমি গোটা পৃথিবীর সম্পদ এনে সেই গ্রামে ঢুকিয়ে দিলেও সেই গ্রামের পূর্ণতা আসবে না যতদিন না পর্যন্ত মানুষ চাই। এইবারে আজকে 52 ঘরের 250-300 ঘর শরিকের 200-র উপরে টাকা নিয়ে নিয়েছে, তাদের দায়বদ্ধতা অনুভব করছে, তারা রাস্তাঘাট পেয়েছে, তারা ব্রিজ পেয়েছে, তারা আলো পেয়েছে, তারা আইসিডিএস পেয়েছে, তারা জল প্রকল্পটা আর স্যাংশন হয়ে গেছে পাওয়ার জন্য মুখ গড়ায়, তারা তো সব পূরণ হয়ে গেছে, পেল না একটা। বলেছিল 52টা বিজনেস করার জন্য ঘর করে দেবো, হ্যাঁ, সেইটা কিন্তু আর হবে না। মেনে নিলে সেটা সেইটা হতো হল স্টেশন হতো, হ্যাঁ। এই দুটো পূর্ণতা ভাবাদিকের মানুষ পেল না। আমরা এবার আলোচনা শেষ করব। শেষ প্রশ্ন আপনার কাছে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তা এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন আইন শৃঙ্খলা ঠিকঠাক আছে বা আরো কঠোর হওয়া প্রয়োজন? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, রাজনৈতিকভাবে তৃণমূলকে টিকে থাকতে হলে, আবার ক্ষমতায় আসতে হলে কিভাবে তার রণকৌশল হওয়া উচিত, নেতৃত্ব কিভাবে সাজানো উচিত, এই দুটো বিষয়ই বলুন। একদিকে প্রশাসনিক বিষয়টা, উল্টো দিকে দলের বিষয়টা, রাজনৈতিকভাবে কিভাবে করা যায়। দেখুন, প্রথমে আমি প্রশাসনিক, যেহেতু 10 বছর প্রশাসনে ছিল এবং যখন থেকে আমি ছাত্র পরিষদ করেছি তখন থেকে আমার বিডিও অফিসে যাতায়াত, হ্যাঁ, বিডিও অফিসে যাতায়াত। এবং আমি আজকেও বামফ্রন্টের নেতৃত্বকে সম্মান জানাই যে তখন সর্বদলীয় মিটিংয়ে আমি শতশেষ ঢুকতো, হ্যাঁ, সবাই চলে আসতো, অনেকে ক্রিটিসাইজ করতো, অনেকে নানা রকম জায়গা ছিল, কিন্তু আমি ঢোকার পরেও, হ্যাঁ, অভয় ঘোষ, ইয়ে মৃণাল ঘোষ, হ্যাঁ, ইয়ে ভাস্কর রায়, স্বপন মণ্ডল, দিবাকর চৌংদার, এইসব নেতৃত্বরা থাকতো। তারা, আমি আশ্চর্য হয়ে যেতাম অধিকাংশ মিটিংয়ে সামনের সিট কিন্তু আমার জন্য একটা, বসে আছে সবাই, এই মনোরাই, সামনের সিট, আমি নিজে আমাকে মনে দ্বিধা, হ্যাঁ, আতঙ্ক, হ্যাঁ, একটা ভয়ের পরিবেশ, হ্যাঁ, যে সারা কখন যে এরা কি করবে, এদিকে তো চেনা দুধ দেয়, কিন্তু ওই জায়গায় যে সম্মান যে দিয়েছে আজকের দিনের নেতৃত্বরা, সেই সম্মান দেওয়াটা জায়গাটা নাই। এই সম্মান দেওয়ার জায়গাটা যেদিন নেতৃত্ব ফিরে পাবে বা এই জায়গায় উঠে আসবে, সেই দিন দলের পরিশুদ্ধতার একটা জায়গা, এটা গেল একটা দিক। আর দলীয় মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, যদি সবাইকে ডেকে নিয়ে সবাইকে সম্মান দিয়ে একটা জায়গা তৈরি করো, তাহলে রাজনৈতিক পরিপূর্ণতা মানুষের দল হবে। মানুষের দল যতদিন না করতে পারবে, রাজনৈতিক দলের বিশৃঙ্খল, রাজনৈতিক দলের স্বেচ্ছাচারীরা, রাজনৈতিক দলটাকে নিয়ে করে খাওয়া, রাজনৈতিক দলকে সামনে ঢুকে শুধু মুনাফা লোটা আর মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষটা রাজনীতি ঢুকে চরিতার্থ করা, এটা শেষ হবে না। এর একমাত্র হচ্ছে সবাইকে মিলে প্রথমে উচিত, আজকে তোমাদের মাধ্যমে রামেন্দ্রকে একটা বলি, শৃঙ্খলা রক্ষা কমিটি, সেটা যদি রামেন্দ্র তার সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও সেটা মানতে হবে
তাকেও পরিশুদ্ধ জায়গায় আসতে হবে। যে আমি শ্রীকৃষ্ণ হয়ে গেছি, আমার 3বার 4বার আমি পদ পেয়ে গেছি, অতএব আমি যা বলবো আমি সব। আরে জনগণ বলবে শেষ কথা, তুমি কে, আমি কে? হ্যাঁ, এই জায়গা কে? জনগণই তো বলবে শেষ কথা। তো জনগণকে শেষ করতে মানে শেষ কথা বলার জায়গাটা তৈরি করতে হবে। হ্যাঁ, তুমি বুদ্ধিজীবীদের মানুষ থেকে 2জনকে বেছে নাও, উপযুক্ত যারা শিক্ষাকে ভালোবাসে তাদেরকে 2জন বেছে নাও, বিচক্ষণ রাজনৈতিক লোককে 2জনকে বেছে নাও, সাধারণ খেটে খাওয়া মানুষ 2জনকে বেছে নাও, হ্যাঁ, অসৎ 2জনকে মানুষকে বেছে নাও, এবং বর্তমান দিনে প্রশাসনিক 2জনকে বেছে নাও। এদিকে নিয়ে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি করুক। তারা দলের কি গাইডলাইন হওয়া উচিত আলোচনা ভিত্তিক বলুক, সেই বলাটাকে সামনে রেখে দল পর্যালোচনা করুক, তার থেকে ভালোটা তুলে নিয়ে দলটা চলুক, তবেই তো দলে পরিশুদ্ধতা আসবে, তবেও তো আঙুল তুলতে পারবে। এখন কি হচ্ছে, আমি তোমার দিকে আঙুল তুলছি, ওর দিকে আঙুল তুলছে, ও বলছে ও সত্যি নাকি, ও বলছে ও তো ভাই অমুক, ও বলছে ও তো আয় পয়সা খেয়ে মেরে দিয়েছে, হ্যাঁ, ও বলছে ইয়ে, শুধু স্বার্থ সিদ্ধি, শুধু কেউ ব্যবসা টিকিয়ে রাখবে, কেউ পদ টিকিয়ে রাখবে, এদের সঙ্গে মিশে আজকে ফেগলি কুকুর। আমি তো শুনতে পাই, হ্যাঁ, সেই ছাগলের 3য় বাচ্চার মতন, এর ঘরে একবার ওর ঘরে একবার। আরে থাকলে সম্মান। আমাকে ভিডিও মাঝে মাঝে ফোন করে বলে, হ্যাঁ, একবার আপনার মতো লোক আমার ভিডিও অফিসে আসবেন না, এটা হয়? হ্যাঁ, আমি তখনই যাব যখনই মানুষের দরকার পড়বে আমাকে। হ্যাঁ, এবং বললে একটা কথা সবচেয়ে ভালো লেগেছে, বলছে আমি আমার চাকরি জীবনে একটা লোক কি দেখলো দিয়ে এসে খোঁজ করছে যে মনোরঞ্জন বাবু কথা। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয়েছি যে মনোরঞ্জন বাবু এখন একটু এই জায়গায় নাই, সেই জন্য উনি আসেন। কিন্তু এটা আমারও ভালো লাগে যে একজন ডিএম, হ্যাঁ, সে এসে আমাকে জিজ্ঞাসা করছে আমার ব্লকে আপনার নাম, এটাও তো হ্যাঁ একটা জায়গা, মানে এটা আমার বড় পাওনা। এর কি আছে? শেষ করছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।